সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় জড়িয়ে পড়েন ছাত্র দলের রাজনীতিতে। তারপর একদিন দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেপ্তার হন যৌথ বাহিনীর হাতে। নির্মমতার এই শুরু। সেই নিপীড়ন নির্যাতনে কেটে যাচ্ছে জীবন। অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া বহিষ্কার আদেশ এখনও তুলে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিপীড়িত এই ছাত্রনেতার নাম মোহাম্মদ হাসানুর রহমান। অনুষ্ঠানে তিনি আজ আমাদের অতিথি, তার মুখেই শুনব বিস্তারিত। হাসান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল নওরিন উর্মি। কেবল ছাত্রদল করার কারণে তাঁরও শিক্ষা জীবন হয়েছে ব্যাহত। নিপীড়ন নির্যাতনের মুখে পড়ে হতে হয়েছে ঘর ছাড়া, পরিবার পরিজন হারা। তার মুখ থেকেও শুনতে চাই তিনি কিভাবে হাসিনা আমলে নিপীড়নের মুখে পড়েছেন। নওরিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা হাসানুর রহমান ও উর্মির উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যাম গ্রামের বাসিন্দা আব্দুর রহিম ও হনুফা বেগম দম্পতির ৯ সন্তান। এর মধ্যে মোহাম্মদ হাসানুর রহমানের অবস্থান সপ্তম। বৃহৎ এই পরিবারে অর্থকরীর সংকট থাকলেও সুখ ভালোবাসার অভাব ছিল না কখনো। ৬ বোন ৩ ভাইয়ের সম্মিলনে গঠিত এই পরিবারে হেসে খেলি বড় হন হাসান। স্থানীয় স্কুল কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশের পর 2009-2010 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আরবি সাহিত্য বিভাগে। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে জড়িয়ে পড়েন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে। বর্তমানে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন তিনি। একই অপরাধে বিশ্ববিদ্যালয় থেকে করা হয় বহিষ্কার। বিশ্ববিদ্যালয়ের বহিষ্কার আদেশ নিয়ে এখনও দিন কাটছে মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ হাসানুর রহমানের। জান্নাতুল নওরিন উর্মির জন্ম বরিশাল শহরের নথুল্লাবাদে। বাবা অ্যাডভোকেট আব্দুল মান্নান মৃধা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আর মা আফরোজা বেগম বাংলাদেশ তার ও টেলিভিশন বোর্ড TNT'র অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলেন। 3 ছেলে সন্তানের পর জান্নাতুল নওরিন উর্মি যখন ঘর আলোকিত করে পৃথিবীতে আসে, তখন আনন্দের কমতি ছিল না মৃধা দম্পতির। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বরিশাল অমৃতলাল দে মহাবিদ্যালয় থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পাশ করেন GPA 5 নিয়ে। তারপর 2015-2016 সেশনে গণিত বিভাগে ভর্তি হন বরিশাল বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় বর্ষে থাকাকালীন 2020 সালে পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় তার উপর হামলা চালায় ছাত্রলীগ। এর ফলে ব্যাহত হয় পড়াশোনা। সেই অচলায়তন এখনও কাটেনি। রাজনৈতিক কারণে তার সাজানো স্বপ্ন এভাবে ধূলিসাৎ হয়ে যাবে ভাবতেই চোখে অন্ধকার দেখেন বর্তমানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পদে থাকা জান্নাতুল নওরিন উর্মি। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনা। হাসান, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, রাজনীতির সাথে জড়িত। বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে বহিষ্কার কেন করা হলো আসলে? 2015 সাল, তখন আপনি জানেন 14 সালে একটি বিনা ভোটের নির্বাচন হয়ে গিয়েছিল। 14 সালে যে বিনা ভোটের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের প্রতিবাদে আমাদের একটি লাগাতার আন্দোলন চলছিল, এবং সেই আন্দোলনের কর্মসূচি পালন করতে গিয়ে আমরা তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদী তালুকদার, ওনার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এরিয়া থেকে একটি মিছিল বের করি। তো সেই মিছিলটি যখন অল্প কয়েক দূর আগায়, তখন সেই মিছিলে যৌথ বাহিনী প্লাস ছাত্রলীগ আমাদের উপর একটি অতর্কিত হামলা করে। সেই হামলায় আমাকে গ্রেফতার করা হয়, সাথে আরেকজন ছিল সাদাত নাসির শুভ, ওনাকেও গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতার করে প্রশাসন আমাদেরকে একটি মিছিল থেকে গ্রেফতার করছে, কিন্তু প্রশাসন আমাদেরকে মিডিয়ার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করলো মনে হচ্ছে যেন আমরা একজন প্রফেশনাল বোমাবাজ, আমাদেরকে একটি নেগেটিভ ক্যারেক্টার দিয়ে উপস্থাপন করা হয়েছে। যার ফলশ্রুতিতে তৎকালীন ভিসি ছিলেন আরিফিন সিদ্দিকী, যিনি ইতিমধ্যে মারা গেছেন। তো উনি ছিলেন মূলত শেখ হাসিনার এক ধরনের কৃতদাসীর মতনই ছিলেন।
উনি বাদ বিবেচনা কোনো কিছু না করেই আমি একজন স্টুডেন্ট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল বরং তার বিপরীত হয়েছে। শুধু একটি ফ্যাসিস্ট বিরোধী মনোভাব থাকার কারণে, আমি গণতন্ত্রকে বিশ্বাস করার কারণে, যার ফলে তৎকালীন ভিসি এবং প্রক্টর মিলে আমাকে বহিষ্কার করা হয়। আর একটু বলে রাখি, আমাদেরকে যখন যৌথ বাহিনী গ্রেফতার করে আমাদেরকে মানে এক ধরনের একটি মবের মাঝে ফেলে দেওয়া হয়। ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর ফুটপাতের আরও যারা ছিল তাদের হাতে তুলে দেয় আমাদেরকে, মানে গণদোলাই দেওয়ার জন্য একটা মব আমাদের উপর তৈরি হয়। এবং মবটা এরকম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, আমার সাথে আরেকজন যে গ্রেফতার হয়েছিল সাদাত নাসির শুভ, আমি এক পর্যায়ে মনে করেছিলাম সে মারা গেছে। আমরা কুরবানির পশু জবাই করলে এই পশুটা যেরকম আপনার অনেক সময় কাদায় পড়ে গেলে এটাকে যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে আসি, সাদাত নাসির শুভ ভাইকে ঠিক তেমনইভাবে টেনে হেঁচড়ে নিয়ে আসছিল। তার একদম মানে পিঠের এক চামড়া, পিঠ থেকে নিয়ে থাই পর্যন্ত তার চামড়া উঠে গিয়েছিল। তার সেন্স ফিরছিল প্রায় 6 থেকে 7 ঘন্টা পরে। আমাদেরকে মেডিকেলে নেওয়া গেল। মেডিকেলে নেওয়ার পর তৎকালীন আমাদের যে র্যাবের ছিল, ওনার নাম আকবর, উনি আমাকে বারবার 9mm ঠেকাইলে পায়ে এবং আমার বুকেও ঠেকাইলে, বললো ঢাকা মেডিকেলের সামনেই, মানে ইমার্জেন্সির ভিতরে। বলতে লাগলো, তোদের এত বড় সাহস, সারা বাংলাদেশে কেউ কোথাও নামতে পারে না, তোরা ঢাকা ইউনিভার্সিটিতে এখানে মিছিল করিস, তোদেরকে এখনই শ্যুট করব। তো আমি বললাম যে আমরা তো অপরাধ কোনো কিছু করি নাই, গণতন্ত্র সেটা আমার অধিকার। আর বর্তমান যে সরকার আছে সেই সরকার তো গণতন্ত্রকে তোয়াক্কাই করে নাই। আমি আমার মত প্রকাশ করতে আসছি, এটা যদি আমার অপরাধ হয় আর এর জন্য যদি আপনি মনে করেন যে আমাকে গুল্লি করে মারলে আপনার দায়িত্ব পালন হবে, তা আপনি গুল্লি করতে পারেন, আমার কোনো ভয় নেই। আবার তখন আমাকে বলে, তুই মুখের উপর কথা বলতেছিস। তখন আমি বললাম যে আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমি মুখের উপর কথা বলতে পারবো না, যেহেতু আমার অন্যায় নেই, আমি সেই প্রতিবাদ অবশ্যই করব। তারপর আমাদের ট্রিটমেন্ট চলা অবস্থায় আমাদেরকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়। অনার্স শেষে আপনার আমার মাস্টার ফার্স্ট সেমিস্টারের মিড টার্ম চলতেছিল, ওই মিড টার্ম থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা হয়। তো বহিষ্কারের কোনো কাগজপত্র আমরা পাইনি, আমি পাইনি, যেহেতু আমাকে তখন শাহবাগ থানা থেকে নিয়ে একটি মামলা দেওয়া হয়। মামলাটা দেওয়া হয় বিশেষ ক্ষমতা আইন এবং বিস্ফোরক। আমাকে বিশেষ ক্ষমতা আইনে তখন মামলা দিয়ে জেলে পাঠানো হয়। তখন আমি টানা 90 দিন জেলে ছিলাম। পুরান ঢাকার নাজিমউদ্দিন কারাগারে, ওইখানে ছিলাম 75 দিন। আর কি যে ভয়াবহ ছিল আমাদের ওই সময়গুলা। আমাদেরকে যখন শাহবাগ থানার হাজতে রাখা হয়েছিল, এই হাজতখানার পরিবেশটা এমন ছিল যে আপনার এই পাশের ওয়াশরুমে পানি এসে নিচে, মানে একদম চিকচিক একটা অবস্থা ছিল। তৎকালীন ওসি ছিলেন সিরাজ। আমরা ওনাদেরকে বলছিলাম যে একটু পরিবেশটা বেটার করা যায় কিনা। তখন উনি আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছিলেন এবং আমার নেত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সে বিভিন্ন ধরনের স্ল্যাং ইউজ করছিলেন এবং বলছিলেন যে তোরা তো একটা আন্ডার মেট্রিক মহিলার রাজনীতি করিস। তখন আমি ওনাকে বলছিলাম, আমি আসলে একটু ভয় একটু কমই পাইতাম। আমি বলছিলাম যে উনি যদি আন্ডার মেট্রিক হয়ে থাকেন, তারপর আপনার মতন ওসি থেকে উনি আপনার লেখাপড়া কতটুকু সেটা আমি এখনও জানি না আপনি কতটুকু কমপ্লিট করছেন, কিন্তু ওনার বাচনভঙ্গি, চালচলন ওনার বাসার ধারণ হওয়ার যোগ্যতা রাখেন না। তখন উনি আমাকে এক ধরনের পারে না থানা হাজতে গিয়ে আবার আমাকে উপর অ্যাটাক করার চিন্তা ভাবনা করতেছিল। আমরা দীর্ঘ 90 দিন জাল খাটার পর বের হওয়ার পর থেকে আমি বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারিনি। আমি অনেকবার চেষ্টা করছিলাম আমার বহিষ্কার আদেশ তোলার জন্য। প্রথমবার প্রক্টর ছিলেন আমজাদ হোসেন, ওনার কাছে গেলাম। উনি এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে ফিরে দিয়েছিলেন। তারপরে প্রক্টর হলেন গোলাম রাব্বানী, যেহেতু আমাকে প্রক্টরিয়াল অফিস থেকে বহিষ্কার করা হয়েছিল। গোলাম রাব্বানী, ওনার কাছে গেলাম। উনি আমাকে শর্ত দিলেন যে তোমার নামে যে মামলা হয়েছে, ওই মামলা থেকে তুমি যদি খালাস পাও তাহলে সাথে সাথে তোমার বহিষ্কার আদেশ উঠে হয়ে যাবে, আর যদি তুমি খালাস না পাও তাহলে এটা প্রত্যাহার করা হবে না। তারপরে আমার আর ক্যাম্পাসে যাওয়া হয়নি। লাস্ট জুলাই আন্দোলনের মাধ্যমে আজকে এই জুলাই মাসে জুলাই যোদ্ধাদেরকে বিনম্রভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং স্মরণ করছি। পাশাপাশি আমাদের ছাত্রদলের আইকনিক হিরো ওয়াসিম আকরামকেও বিশেষভাবে স্মরণ করছি। আরও বিশেষভাবে স্মরণ করছি আবু সাইদ, মীর মুগ্ধ এবং 4 বছরের একটি শিশু রিয়াগুব। তো এই জুলাই মাসের দীর্ঘ 36 দিন আন্দোলনে যখন স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন, তারপরে আমরা ভাবলাম যে ক্যাম্পাসের পরিবেশ অনেকটা স্বাভাবিক হয়েছে, আমার বহিষ্কার আদেশটা প্রত্যাহার হবে। তো আমি নিয়ম মেনে অ্যাপ্লিকেশন করেছি। আমার অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছিলাম আমি জানুয়ারি 29 তারিখে, কিন্তু অদ্যাবধি আমার বহিষ্কার আদেশ এখনও প্রত্যাহার করা হয়নি। আমি লাস্ট যখন প্রক্টর অফিসে গেলাম, তখন প্রক্টর স্যার সাইফুদ্দিন স্যার আমাকে বললেন যে তোমাকে যে বহিষ্কার করা হয়েছে সেই বহিষ্কারের চিঠিটা আমাকে দেখাও। তো আমি বলছিলাম যে স্যার আমি তো তখন জেলে ছিলাম, চিঠি আমি পাইনি। বলে যে তাহলে ডিপার্টমেন্টে যাও। তো আমি তখন ডিপার্টমেন্টে গেলাম, ডিপার্টমেন্টে বলে যে ডিপার্টমেন্টে চিঠি নেই।
বললো যে তাহলে তুমি হলে যাও। আমি হলে খোঁজখবর নিলাম, হলেও চিঠি নেই। তারপর আমি ফাইনালি আবার প্রক্টর বসে গেলাম, বললাম যে স্যার আমার তো এটা রেকর্ড আপনার ডিপার্টমেন্টও নেই, হলেও নেই, আমি নিজে রিসিভ করতে পারিনি, তাহলে অবশ্যই এটা প্রক্টর অফিসে আছে। তো আপনি ওইটা দেখেন, দেখার পরে এটা তো আমাকে এতদিন বহিষ্কার রাখার কোনো যৌক্তিকতা নেই, কারণ আমি একটা যৌক্তিক এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে এই নির্মমতার শিকার হয়েছি। আর আমার উপর যে একটি অন্যায় হয়েছে, দীর্ঘ 90 দিন আমি জেলে ছিলাম, আবার এখনও যে আমার বহিষ্কার আদেশ তোলা হচ্ছে না, সেটাও স্যার এক ধরনের একটা অন্যায় হচ্ছে আমার প্রতি। তখন স্যার বললেন যে আমি আর একটু সময় নিই, আমি আর একটু সময় নিয়ে দেখি। আজকে প্রায় 7 মাস পার হয়ে গেল, আমার অ্যাপ্লিকেশন করা হয়েছে, এখন আমার বহিষ্কার আদেশটা এখন ওটা হয়নি। হাসান ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আবারও শুনবো আমরা একটু জান্নাতুল নৌরিন উর্মি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেন তিনি বিগত আন্দোলনে তারও অনেক ভূমিকা আছে, অনেক ত্যাগ আছে, সেগুলো নিয়ে একটু শুনে আসি। উর্মি, আপনার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আমরা জানি, সংবাদের শিরোনামও হয়েছিলেন আপনি, কোন জায়গা থেকে শুরু করবেন? আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঘটনা থেকেই বলতে চাই। 2020 সালে আমি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই 2016 সালে 15-16 সেশন, আমি প্রথম দিন থেকে আমার পরিবার রাজনৈতিক হওয়ায় আমি রাজনৈতিকভাবে সক্রিয় ছাত্রদলের রাজনীতিতে। এবং দেখা গেছে যে 2020 সাল পর্যন্ত মোটামুটি একটা সিনিয়র, মানে ক্যাম্পাস পলিটিক্স একটু সিনিয়র হয়ে গেছে। তো তখন ছাত্রদলের কাউন্সিল হয়, তখন আমি সভাপতি ক্যান্ডিডেট ছিলাম। তো 20 সালের এর আগেও 1 বছর আমি পরীক্ষা দিতে পারিনি। যখন 18 সালে নির্বাচন হলো, তখন আমি আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে পারিনি, কারণ আমার ডিপার্টমেন্টে ফ্যাকাল্টিতে আমি শুধু ছাত্রদল করতাম সক্রিয়ভাবে। তো ওই সময় খুব ওপেনলি ছাত্রদল করা 18 নির্বাচনের পরে এটা তো খুব একটা লাইফ থ্রেটিং বিষয় ছিল, ফিমেল হিসাবে তো আরও বেশি ডেঞ্জারাস। তো 20 সালে যখন আমি এবং আমার কিছু জুনিয়র সম্মিলিত একসাথে যখন সভাপতি ক্যান্ডিডেট ছিলাম, আমাদের কিছুদিন আগে ছাত্রদলের টিমের কাউন্সিল হলো, মানে মতবিনিময় সভা হলো। সভার পরবর্তীতে ছিল আমার ওই সপ্তাহেই ছিল আমার ফাইনাল পরীক্ষা। আমি 2টো পরীক্ষার মানে দিয়ে সভা করেছি পরীক্ষার গ্যাপে, এবং যেদিনকে পরীক্ষা দিতে যাই ওই দিনকে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এর নেতৃত্বে ছাত্রলীগের আদার যারা ছিল তারা আমাকে পরীক্ষার হল থেকে বের করে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, যিনি আমার পরীক্ষার হলে গার্ডে ছিলেন টিচার, তিনি 40 মিনিট আগে আমার পরীক্ষার ফাইনাল পরীক্ষার খাতাটা নিয়ে বলল, ওরা এসেছে, এখন তো তোমাকে ডাকছে, এটা নিয়ে ঝামেলা হবে, অন্যদের পরীক্ষা ডিস্টার্ব হবে। আমি অনেক প্রতিবাদ করার পরেও সেই স্যার আমাকে খাতা নিয়ে বের করে দেয়। এবং সেই স্যারের নাম মনে আছে? সুজিত বালা, মনে থাকবে, মৃত্যু পর্যন্ত মনে থাকবে। উনি পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে। উনি আমাকে বের করে দেন জোর করে, এবং জোর করে বের করার পরে যেটা হয়, ওরা হলের সামনে দাঁড়িয়েছিল। আমি কখনো কল্পনাও করিনি যে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এত ভয়ঙ্কর হয়ে উঠবে। ওরা আমাকে থ্রেট করতো, পরীক্ষা দিতে না, আমার জুনিয়রদেরকে মারতো, কিন্তু ওরা আমাকে আমার উপরে ফিজিক্যালি হামলা করে। এবং সে হামলাটা এতটা ভয়ঙ্কর হয়, তখন বিকেলবেলা ছিল, ক্যাম্পাস প্রায় খালি হয়ে যায়, আমাদের বিকেলবেলা লাস্ট একটা বাস থাকে। সে হামলাটা এতটা ভয়ঙ্কর হয় যে আমার 9 থেকে 10 দিন সেন্স ছিল না, আমার শরীরের 1 ইঞ্চি জায়গা ছিল না বাকি যেখানে ইনফেকশন হয়নি। ওরা আমাকে মাথায় আঘাত করে, আমার সব চুল ফেলে দিতে হয়, গ্রিভিয়াস বডিলি হার্ম করে শরীরের বিভিন্ন জায়গায়। এখন একটি নারী নির্যাতনের দ্রুত বিচারে আছে, সে দাগগুলো আমি এখনও বহন করে বেড়াচ্ছি এবং আমাকে আজীবন সেটা বহন করতে হবে। আমি তো ম্যাথ স্টুডেন্ট, যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমি আমার হাত থেকে যখন মানে আমার ব্যাগ ছিল একটা, মানে এরকম একটা ইসের মতো, ওটা আমার হাত থেকে পড়ে যায়। কারণ আমি তোদের সাথে কথা বলছিলাম যে আপনারা কেন আমাকে পরীক্ষার হল থেকে বের করালেন। তো ওরা বলছিল ওদের ছাত্রলীগের কমিটির সামনে, এর মধ্যে আমি ছাত্রদল করছি, কর্মী তৈরি করছি। আমার হাত থেকে যখন পড়ে যায়, ওরা আমার কলম, পেন্সিল, কাটা কম্পাস সেগুলো আমার দিয়ে আমার শরীরে স্ট্যাব করে, এবং পেন্সিলের অর্ধেকটা ভেঙে আমার শরীরের মধ্যে থেকেও যায়। সিচুয়েশনটা এতটা খারাপ ছিল। এবং আমাকে বরিশালে ট্রিটমেন্ট দেওয়ার পর ঢাকায় রেফার করা হয়, এবং বরিশাল মেডিকেলে যখন আমাকে নিয়ে যাওয়া হয়, আমার পায়ের 2টো বোনস এখন পর্যন্ত পার্মানেন্টলি আমার ওটা ঠিক হবে না। তো দেখা যায় যে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজে আমি ট্রিটমেন্ট করাতে পারিনি। আমাকে ওখানেও শেরেবাংলা মেডিকেল কলেজের ছাত্রলীগ তারা হামলা করে, চিকিৎসা দিতে দেবে না। তখন এমন সিচুয়েশন হয়েছিল যে আমার যারা মেডিকেলের বান্ধবী বা আমার বিশ্ববিদ্যালয়ের নারী টিচার যারা আমাকে দেখতে গিয়েছিল, তারা আমার চাদর উঠানোর পর, শরীর দেখার পর সেন্সলেস হয়ে পড়ে গেছে।
সিচুয়েশনটা এতটা খারাপ ছিল। এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি আমার চিকিৎসার দায়িত্ব নেন এবং দীর্ঘ সময় আমি যেন ভিজিবলি মানে আমার শরীরে যে ইনার পার্টগুলো মোটামুটি দেখা যায়, উনি আমাকে খুব বিশেষ চিকিৎসা করান এবং আমি অনেকটা এখন রিকভার। এবং পরবর্তী সময় ওই যে আমার পরীক্ষা চলছিল সেমিস্টার ফাইনাল, তো এমন একটা সিচুয়েশন যে ওই সময় তো আমি মানে এই যে ঘটনাটা ঘটলো তখন সিসিটিভি ক্যামেরার সামনে ঘটলো, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই যারা আপনার উপরে হামলা করেছিল তারা কি ছাত্রলীগের পুরুষ কর্মী না নারী কর্মীরা? এরা প্রত্যেকে ছাত্রলীগের পুরুষকর্মী পোস্টেড। হ্যাঁ, এবং সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওখানে কোনো নারী কর্মী ছিলই না। আপনাকে যখন হামলা করতে আসলো তখন পথচারীরা বা সাধারণ মানুষ বাধা দেয়নি? অবশ্যই, আমি বলছি আমাকে যখন বাজে লেভেলে মারছে তখন ওই বিশ্ববিদ্যালয়ের 2-3 জন ছাত্র এবং একজন কর্মকর্তা, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যারা আসছিল আমাকে ওখান থেকে ছাড়াতে তাদেরকেও ওরা থ্রেট করছিল যে মানে তাদেরকেও মারবে। এবং ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল। প্রশাসন আমাকে কোনো প্রকারের কোনো সহায়তা করেনি। এই জুলাই আন্দোলনের শহীদদের এত আত্মত্যাগের পরে যখন পরিস্থিতি পরিবর্তন হলো, ফ্যাসিস্ট হাসিনা চলে গেল, তারপরে আমি 10ই আগস্ট হচ্ছে প্রশাসনের কাছে দরখাস্ত করি আমার পরীক্ষা এবং আমার অনার্স কমপ্লিটের জন্য, ছাত্রত্বের ফিরে পাওয়ার জন্য। এবং ছাত্রত্ব কেড়ে নেয়? হ্যাঁ, আমি তো পরীক্ষা দিতে পাইনি গত 5 বছরে, তারা আমাকে ছাত্রত্ব। এবং এই অপরাধীরা পড়াশোনা করে, এই অপরাধীরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে, এবং এই অপরাধীদের সার্টিফিকেট বাতিল বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যখন বলি তখন এখন পর্যন্ত এটার কোনো রিমেডি নেই। ইটস অনগোয়িং ট্রায়াল। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে লোকটা আমাকে বাঁচিয়েছে সেই মানুষগুলো চাকরিগত সমস্যা ছিল। যে ছাত্র আমার জন্য সাক্ষী ছিল আমার মামলার, সেই ছাত্ররা পাশ করতে পারতো না ওই ডিপার্টমেন্ট থেকে, তারা প্রচণ্ড নির্যাতনের শিকার হয়েছে। সো এটা শুধুমাত্র ছাত্রলীগের নির্যাতন না, এটা প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবার মধ্যেই, ওখানে যারা ফ্যাসিবাদের মানে দোসর ছিল তারা এই জিনিসটাকে সাপোর্ট করেছে। জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা, ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা। এবং এরপরে আপনাকে একবার কুপিয়েছিল শুনেছিলাম। হ্যাঁ, ওই যে স্ট্যাবগুলো ছিল ওইগুলোই মানে কোপ আকারে, ধরুন ওরা মানে আমার শরীরে কাটা কম্পাস ইনজেক্ট করে ওটাকে টান দিয়ে আমার সারা শরীরে, মানে পিঠ একেবারে, হ্যাঁ পিঠ শুধু না, পিঠ, পেট, বুক এবং কলম দিয়ে আমাকে স্ট্যাব করেছে, এরকম এক একটা দাগ আমার সারা শরীরে। সো দেখা গেছে যে মানে প্রতিটা জায়গা আমার ইনফেকশন হয়ে যায়। আমি উইদাউট হেজাব আমি গলা বা কোনো কিছু চলতে পারি না, মানে ইট ইজ নট ভিজিবল, মানে এটাকে দেখার মতো না, এটাকে দেখলে যে কোনো মানুষ ভয় পায়। মানে নিজেকে নিজে আয়নায় দেখে কি ভয় পেয়েছিলেন? আমি আমার মাথার পিছনে যখন বাড়ি দেওয়া হয়, আমার চুল যখন বড় ছিল, আমার ফ্যামিলি খুব চেষ্টা করে যে চুলগুলো, কিন্তু পরে মাথার পিছনের ট্রিটমেন্টের জন্য আমার চুলও ফেলে দিতে হয়। আসলে তখন আমি শুধু আমার নিজেকে দেখে ভয় পেতাম না, আমার বাসায় কোনো গেস্ট আসলেও তারাও আমাকে দেখে ভয় পেত। এখনও আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, তোমার গলায় এত দাগ, আমার শরীরে এত দাগ। এবং আমাকে আমার শহর ছাড়তে হয়, আমার পরিবার আমাকে ঢাকায় শিফট করে, আমি অন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স কমপ্লিট করি। এখন আমি ইউনিভার্সিটি অফ লন্ডনে বা ভুইয়া একাডেমিতে ইংলিশ ল পড়ছি ব্যারিস্টার হওয়ার জন্য ইনশাল্লাহ। সো আমাকে অনেক কিছু চেঞ্জ করতে হয় সোসাইটি। এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে নারী নির্যাতন কোর্টে আমি ভিকটিম হিসাবে গিয়ে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াই, সেই নারী নির্যাতন কোর্টে আমার বাবা পিপি। এবং আমি এখন কেন্দ্রীয় ছাত্রদলের এজিএস, আমি আগের কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক ছিলাম কেন্দ্রীয় ছাত্রদলের। এবং যখন আমাকে মারা হয় তখন আমি ছাত্রী বিষয়ক সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের। কিন্তু এই জার্নিটা তো এতটা সহজ ছিল না, আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারাতে হয়েছে। আমি এখনো পড়ার চেষ্টা করছি এবং নিজের শহর ছাড়তে হয়েছে। আমার জীবনের মানে গতিধারা শেষ হয়ে গেছে। সোশ্যাল একটা পারিবারিক জীবনটা কি মানে স্বাভাবিক হয়েছে এখন? পরিবারের অপর সদস্যরা কি? আমার পরিবারের সদস্যরা অনেক সাপোর্টিভ আমাকে, লাইক আমাকে সোসাইটির বিভিন্ন কথা, বিভিন্ন কিছু। আমি যখন এই মামলাটা করি, এই মামলাটাকে উঠানোর জন্য ডিবি, পিবিআই এবং শহরের যারা আওয়ামী লীগের মেয়র, এরা প্রতিদিন আমাকে ডিবি অফিসে নিয়ে গিয়ে থ্রেট করতো। এবং পুলিশ আমার যে জামা কাপড় যা কিছু আলামত সংগ্রহ হতো সেগুলো জমা দেয়নি, অনেক কিছু, মানে প্রশাসন আমাকে আরও তারা অত্যাচার করতো।
সোশ্যাল বুলিং এর মুখেও পড়তে হয়েছে এটা নিয়ে? এই যে আপনি একটা কথা বললেন যে মানুষ মানে যারা দেখতে আসে আত্মীয় স্বজন তারা বলে তোমার শরীরে এত ক্ষত, এত দাগ, এটা নিয়ে কি সোশ্যাল বুলিং এর মধ্যে পড়তে হয়েছে আপনার, বা সোশ্যাল বুলিং এর মধ্যে আছেন কিনা? আসলে ছোটবেলা থেকে আমার এসএসসি ইন্টারে AA+ ছিল। আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে পড়তাম। তো স্বাভাবিকভাবে আত্মীয় স্বজনের একটা স্বপ্ন থাকে যে মেয়েটা ভালো কিছু করবে, চাকরি বাকরি করবে। সেখান থেকে আমি রাজনীতি শুরু করি। সেখান থেকে তো সবার একটা বিরোধিতা ছিলই যে ছাত্র দলের রাজনীতি, এটাকে তো কেউ পজিটিভলি নিত না, বাংলাদেশের সেই পরিস্থিতি ছিল না, কারণ এত পরিমাণ অত্যাচার করা হতো ছাত্র দলের উপর, সবাই ভয় পেত। এবং আমি খুব সক্রিয়ভাবেই রাজনীতিটা করি। তো একটা পর্যায়ে দেখা গেছে এরকম একটা নির্যাতনের পরে, যেহেতু আমার মামলাটা নারী নির্যাতনের মামলা, নারী নির্যাতন মামলার একজন ভিকটিম শুধুমাত্র যে অপরাধী তার দ্বারা স্ট্যাব হয় বিষয়টা এমন না। ওই 6 জনের বাইরেও আমাকে সোসাইটির কাছে অনেক ব্যাখ্যা দিতে হয়, ঘটনাটা কীরকম ছিল, কয়জন ছিল, কিভাবে ঘটলো, কতটুকু ঘটেছে, এই ব্যাখ্যা আমাকে দিতে হয়। এবং হয়তোবা বাংলাদেশের মতো একটি দেশে যেখানে মাল্টিপল জনরার মানুষ কাজ করে, আমরা পলিটিক্যাল মেয়ে, পার্সোনাল লাইফের ক্ষেত্রেও সব জায়গায় ব্যাখ্যাটা দিতে হবে। কারণ আমি তো এই ঘটনাটা ভুলে থাকতে পারবো না। প্রথম আলোর সম্পাদকীয়, ডেইলি স্টারের সম্পাদকীয়কে আমি ভুলে গেলেও তারা লিখেছিল যে রাজনীতি করাই কি মেয়েটির অপরাধ? হ্যাঁ, রাজনীতি করাই অপরাধ। এখানে যদি একজন পুরুষ হতো তাহলে এত মানে তাকে হয়তো বা মারা হতো, কিন্তু তার শরীরে এরকম দাগ দিতে হবে, বা তাকে যে আমাকে মারার সময় আমি একটা মেয়ে হয়ে কেন সভাপতি ক্যান্ডিডেট হবো, এটা আমাকে বলা হচ্ছিল। তো একজন পুরুষ হলে কিন্তু বিষয়টা হয়তো বা এরকমভাবে হতো না। এবং একজন পুরুষ হলে তাকে যে মারা হয়েছে এটা তার কাছে গর্বের হতো, মানে তাকে সমাজ বলতো, বাহবা দিত যে হ্যাঁ তোমাকে তো মারা হয়েছে, তুমি নির্যাতিত। কিন্তু একজন নারী হিসাবে যখন আমি নির্যাতিতা, এটা হচ্ছে আমার জীবন নষ্ট। কোনো কোনো জায়গায় কিছু কিছু মানুষ আমার চরিত্র নষ্ট, আমি কলঙ্কিনী এবং আমার জীবন শেষ। সো পরিবার আমাকে খুবই সাপোর্ট করে, আমার বাবা মা। উর্মি, আপনার মন খারাপ করেন আপনি কখনো? আসলে জীবনে মানে সব কিছুর একটা অপরচুনিটি কস্ট থাকে। আমার জীবনে আমি রাজনীতিকে বেছে নিয়েছি, তার বিপরীতে আমার জীবন থেকে তো কিছু আমি এটা ভেবে বেঁচে থাকি, কারণ প্রতিটা জিনিসেরই একটা কিছু দাম থাকে। আমি যে একটা পলিটিক্যাল মেয়ে, এটার একটা না একটা দাম তো আমাকে দিতে হবে। তো দেখা গেছে যে আমি 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 আমার সবসময় লক্ষ্য থাকে আমার কাজের ক্ষেত্রে যে আমি যেন মেয়েদের জন্য এতটুকু সেফ পরিবেশ তৈরি করতে পারি, যেন বাংলাদেশের ক্যাম্পাস যে কোনো সংগঠনে, রাজনৈতিক সংগঠনে যে নারীরা আসবে, তারা যেন মানে আমি নারী বলেই কিন্তু ওরা আমার শরীরের ইনার পার্টগুলোতে এইভাবে নির্যাতন করেছে। তো নারী বলে ওদের আক্রোশটা, জিজ্ঞাসাটা খুব বেশি ছিল। তো আমার লক্ষ্য রাজনীতিতে, আজও রাজনীতি করে যাওয়ার লক্ষ্য। প্রতিদিন আমাদের রাজনীতির তো আসলে খুব জটিল কলা কৌশল। আপনার দল এবং আপনার সংগঠন ছাত্র দল, এরা তো আপনাকে সাপোর্ট দিচ্ছে, পাশে আছে, এরা তো কখনো আপনাকে এটা নিয়ে বুলিং এর মধ্যে ফেলে না? তারা, আমার ভাইয়েরা আমার পাশে থাকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার চিকিৎসার দায়িত্ব নিয়েছে, আমার নিরাপত্তার জন্য দিন রাত, তখনকার কমিটি, খোকন শ্যামল ভাইদের কমিটি ছিল, তখনকার কমিটি টিম, তারা এখন ওই সময় আমার যে নিরাপত্তা দিতেন শ্যামল মালুম ভাই, তিনি এখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তখনকার সময় এখনকার আমাকে যারা হসপিটালে দেখতে গেছেন এবং সবসময় নিরাপত্তা তো নাসির ভাই, তিনি এখন সেক্রেটারি। এবং এই কমিটি তারা আমাকে মানে প্রতিটা কমিটি ছাত্র দলের, আমি এই 4টা কমিটির সাথে প্রায় কাজ করি, দে আর সো সাপোর্টিভ। এবং সবচেয়ে বড় কথা, আমাদের একটা প্রোগ্রাম ছিল শহীদ মিনারে, শহীদদের স্মরণে আমি মোমবাতি প্রজ্বলন করেছি। সেখানে রুহুল কবির রিজভী স্যার আমার নাম নিয়ে বলেছেন যে আমি আন্দোলন সংগ্রামে সক্রিয়। আসলে এই যে রিকগনিশন, এই যে আপনাকে সম্মানিত করা, এটি তো ভালো লাগা। এটাই আমার রাজনৈতিক অর্জন, এটাই। অনেক কিছু হারিয়েছি, দেনা পাওনার হিসাবের দিক থেকে। এই জুলাই আন্দোলনে তো অনেকে তার পরিবারের সবচেয়ে উপার্জনক্ষম, সবচেয়ে প্রিয় সন্তান, স্ত্রী এবং 4 বছরের একটা শিশু রিয়া গোফ মায়ের বাবার কোলে বসে সে মারা গেল। আমি তো এত কিছু হারাই না। আমি এটা ভেবেই ভালো থাকি যে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে তো রেখেছে। আপনার কাছ থেকে আবারও শুনবো হাসান। আসলে প্রশ্ন করবার সুযোগ কম, কারণ পুরো 17 বছরের টেনিউরটাই আপনি যে জায়গা থেকে শুরু করেছিলেন, আসলে একটা দিন বাদ দেওয়া যাবে না যেদিন আপনি নিপীড়িত ছিলেন না। কিন্তু তারপরেও যে সময়টাকে আর কোনোদিন ভুলতে পারবেন না, যেই স্মৃতিটা একেবারেই জীবনের সাথে গেঁথে আছে, আমৃত্যু বয়ে বেড়াতে হবে, সেটি কোনটি? 2013 সালের 21শে জানুয়ারি, তখন শীতকাল, রাত্রে প্রায় 2:30 কি 3টা বাজে। তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা এবং
হল ছাত্রলীগ নেতা ছিলেন সাইম খান, যিনি বর্তমানে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক। ওরা সহ প্রায় 20-50 জন লোক আমাকে এফ রহমান হলের, আমি এফ রহমান হলের স্টুডেন্ট, এফ রহমান হলের লনে আমাকে জাস্ট একটা টি শার্ট আর একটি প্যান্ট পরা অবস্থায় আমাকে এক ধরনের মানসিক টর্চার করে ওই রাত্রে আমাকে হল থেকে বের করে দেয়। এবং হল থেকে যখন বের করে দেওয়া হয় তখন আমার রুম থেকে একটি কলম আমাকে নিতে দেওয়া হয়নি। আমার যা ছিল কাপড় চোপড়, বেডিং, বই, খাতা, কলম, ওরা সব একদম হরিলুট করে নিয়ে যায়। তো আসলে ওই রাতটা মানে খুবই একটি ভয়ঙ্কর রাত ছিল। শীতকাল, আর ক্যাম্পাসে এমনি একটু ঠান্ডা আবহাওয়া থাকে বেশি, আমাকে শীতের কাপড়গুলো নিতে দেয়নি। এই দিনটি যেমন আমি ভুলতে পারবো না, তেমনভাবে ভুলতে পারবো না আপনার 2018 সালের 23 অগস্টের 18 তারিখ আমাদেরকে যখন ডিবি কার্যালয়ের বর্তমান তৎকালীন এসি ছিলেন বার্নার্ড এরিক বিশ্বাস, তার তত্ত্বাবধানে আমাদেরকে তুলে নিয়ে আসা হয়। তুলে নিয়ে এসে আমাদেরকে ডিবি কার্যালয়ে 3 দিন মানে এক ধরনের বাহিরের নেটওয়ার্কের বাহিরে আমাদেরকে রাখা হয়, এক প্রকার গুম করে রাখা হয়। এক প্রকার গুম করে রাখা হয়। মানে আমরা মনে হচ্ছে যেন জীবিত আছি, কিন্তু পৃথিবীতে আমাদের কোনো আইডেন্টিটি নেই। বাইরের মানুষ বা ফ্যামিলির মানুষ কেউ জানতে পারতেছে না যে আমরা কি বেঁচে আছি না মরে গেছি, আমরা কোথায় আছি। তো এরকম একটি পরিবেশে রাখা হয়। সেই পরিবেশে রাখার এক পর্যায়ে এই এরিক বিশ্বাস আমাদেরকে বলছিলেন যে আসলে তোমাদের উপর সর্বোচ্চ জাস্টিস করা হচ্ছে। আমি বললাম যে কিভাবে? উনি বললেন যে তোমাদেরকে জাস্ট শুধু একটি মামলা দেওয়া হচ্ছে, তোমরা দল করো, সামনে নির্বাচন, এই মুহূর্তে যারা আমাদের উপর অনেক ধরনের নির্দেশনা আছে, আমরা চাইলে তোমাদেরকে গুম খুন করতে পারি, কিন্তু আমরা তোমাদেরকে সর্বোচ্চ জাস্টিস করে একটি মামলা দিচ্ছি। মানে ফেসিস্ট আমলের ছাত্রদল করার কারণে আমাদের উপর 3 দিন গুম করে রেখে একটি মামলা দেওয়া, এটি ন্যায় বিচার, এটি ছিল ওদের সর্বোচ্চ জাস্টিস। বললো যে এর চেয়ে জাস্টিস আমরা আর কখনো করি নাই। তো আসলে তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা প্রতিটা দিন, এই যদি হয় তাদের ন্যায় বিচারের নমুনা, তাহলে তারা আর কত কি করেছে। হ্যাঁ, তাদের ন্যায় বিচারটাই ছিল এটা, আমাদের পর এই গুমটাকে জাস্টিস মানে। হাসান, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আবারও শুনবো হাসানুর রহমান। উর্মি, আসলে আপনার কাছে যদি জানতে চাওয়া হয় যে ক্ষত তো আছেই, এর বাইরে আর কি ক্ষত আছে যা কখনো বলতে পারেননি কাউকে? সব থেকে কষ্টকর অনেকগুলো বিষয়ের মধ্যে একটা কষ্টকর বিষয় ছিল যে 7 ডিসেম্বর 2023 আমাদেরকে অ্যারেস্ট করা হয় পার্টি অফিস থেকে। তখন আমি সহ ছাত্রী বিষয়ক সম্পাদক, সেন্ট্রাল আমার প্রথম পোস্ট। তারপর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আমি সারা রাত, আমার দুটো ফোন তারা নিয়ে নেয়, আজ পর্যন্ত ফোনগুলো ব্যাকও করেনি। তো কোথায় নিয়ে কারা নেয়, একটা সাদা ব্যাগে আমাদের সবার ফোন রুমের মধ্যে বসেই নিয়ে নেয়, আমরা কেন্দ্রীয় সংসদে যারা ছিলাম। তো তখন আমার পরিবার আমাকে অনেক খুঁজেছে, এবং ওই দিনটা আমি ফিল করেছি যে এত বড় শহর, এত মানুষ এবং এত গুরুত্বপূর্ণ পদের মানুষ রাষ্ট্রের, যার কথা ছিল আমাকে নিরাপত্তা দেওয়ার, আমার মায়ের হচ্ছে ট্যাক্সের টাকায় যার বেতন হয়, সে আমাকে সারা রাত একটা জায়গায় রাখছে, অথচ আমার অধিকার আইনতভাবে লফুল রাইট আমার যে আমি একটা কল করব আমার ফ্যামিলিকে, সেই সুযোগটা আমাকে দেয়া হয়নি। এবং একজন নারীকে যত প্রকারের কথা বললে, যতটা খারাপ আচরণ করা যায় যাতে সে অপমান বোধ করে, সে ধরনের কথা আচরণ বলা হয়েছে। এবং আমার রাজনীতি করা মেয়ে, আমাদের যেন কোনো জীবন নেই, আমরা ছাত্রদল করি, আমরা যেন কোনো মানুষ না, আমরা ইনভিজিবল, ভ্যানিশ। আমাদের মতো মেয়েদেরকে ভ্যানিশ করে ফেললেও কিছু না, রাষ্ট্রের কাছে জবাব দেওয়ার কিছু না। তাহলে চিন্তা করেন, ছাত্রলীগের কাছে মানুষ না, প্রশাসনের কাছে মানুষ না, ডিবি যে অ্যারেস্ট করে তার কাছেও মানুষ না, যে আমার মামলার তদন্ত কর্মকর্তা আসে, এবং সবচেয়ে কষ্টকর যে জাজ আমার 22 ধারার জবানবন্দি লিখছিলেন আমাকে মার খাওয়ার পরে, আমি যখন হসপিটাল থেকে যাওয়ার পরে, সে দেখছিলেন যে আমার শরীরে এত দাগ, তিনি জবানবন্দি লিখছেন এবং তার সামনে একটা ল্যাপটপ তার অফিসে, সে সেই ল্যাপটপে বসে বসে একটা কি দেখছেন গান, হিন্দি গান, সে আমার জবানবন্দি, আমি বলছি কেঁদে কেঁদে, আমি আমার বাবা যেহেতু একজন পিপি, আমি সেই বিচারকের নাম যেহেতু প্রফেশনাল একই, আমি বলতে চাই না। সবচেয়ে আপনি না, সেটা তো আপনার অন্য জীবন, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি তো নির্যাতিত, রাষ্ট্রের দ্বারা নিপীড়িত, যে নিপীড়ক তার নাম বলতে শঙ্কা কেন? এই সোসাইটির আমার টিচাররা, যে নারী শিক্ষকের পা ধরে আমি ডিপার্টমেন্টে বসেছিলাম যে ম্যাডাম ছাত্রলীগের এই ছাত্রলীগের নেতারা আমি ক্লাস করতে আসলে আমাকে স্লেজিং করে, আমি একটা বছর পড়তে পারিনি, ওরা আমাকে পরীক্ষা দিতে দেবে না, কারণ আমি 18 সালে কোটা আন্দোলনে অ্যাক্টিভ ছিলাম, সেটা নিয়ে জিডি করেছিলাম, ওরা আমাকে মানে হুমকি দিয়েছিল, আমার বাবা জিডি করেছিল। সেই নারী শিক্ষকের নাম
বলে কি হবে, কারণ আসলে এরা তো এদের অবস্থানে এখনো স্টিল নাও টিকে আছে। আমি এখন পর্যন্ত ছাত্র নিয়ে পড়তে পারিনি। সেই নারীর আমার উপরে কোনো দয়া হয়নি যে একজন নারী হিসাবে একটা মেয়ে পড়ার চেষ্টা করছে, সে আমার পা ধরে, আমি তার পা জড়িয়ে ধরে কেঁদেছি। আমার ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো ছিল, আমি বলেছি ম্যাম আমি অনেক কষ্ট করে রেগুলার পলিটিক্স করে পড়িও, আপনি আমাকে একটু মাফ করেন। কিন্তু উনি আমাকে মাফ করেনি। আমার পুরো ক্যারিয়ারটা ডিভাস্টেড হয়ে গেছে। তো বিষয় হচ্ছে কি যে আজকের দিনে সেই জাজ যারা তদন্ত কর্মকর্তা ছিলেন, যারা রিপোর্ট দিয়েছেন এরকম যে ঘটনাটা ঘটেছে, অনেকে দেখেছে, কিন্তু কাদেরকে দেখেছে তাদেরকে চিনতেও পারেনি। একটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা চিহ্নিত ছাত্রলীগের নেতা, কিন্তু সবাই সবকিছু দেখেছে, সিসিটিভি ক্যামেরা নষ্ট। সো এই জিনিসগুলো তো মানে তখনকার সময় রাষ্ট্রীয় সন্ত্রাস। আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু হাসানুর রহমানের কাছ থেকে বিদায় নিয়ে আসি। হাসানুর রহমান, জীবনে যা হারিয়েছেন তা তো আর ফিরে পাবেন না, ফিরে পাওয়ার সম্ভাবনা, কিন্তু আপনার ছাত্রত্ব কেড়ে নিল, আপনার জীবন মানে ছন্ন ছাড়া করে দিল, আপনাকে তছনছ করে দিল স্বপ্ন, আপনার যে স্বপ্ন দেখতেন আপনি। তো তাদের তো বিচার হওয়া উচিত। কেমন বিচার হওয়া উচিত? আপনি কি মামলা করেছেন? মামলা আমি করি নাই, কিন্তু যারা আমার উপর নির্যাতন করেছিলেন তাদের অনেকভাবেই তারা বিভিন্ন মামলায় ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। আমার রাষ্ট্রের কাছে একটি আমার দাবি থাকবে, সেটা হচ্ছে আলটিমেটলি শেখ হাসিনা এই দেশটাকে যেরকম একটি আপনার সন্ত্রাসের একটি ফেসিজমের যে একটি অভয়ারণ্য তৈরি করেছিল, বর্তমান গভর্নমেন্ট যেন তার বিচারটা নিশ্চিত করে। সারা বাংলাদেশের মানুষ এই জিনিসটাই তার দিকে তাকিয়ে আছে। এটুই আপনার সান্ত্বনা? আমার সান্ত্বনা শুধু একটাই, যে এই শেখ হাসিনা এই দেশটাকে একটি নরকে পরিণত করেছিল, আর এই নরকটাকে আমরা একটি ফুলের বাগানে করতে যাচ্ছি। যে আমাদের যে একটি রেনমিনেশন তৈরি করার যে একটি চিন্তা ভাবনা, সেই রেনমিনেশন তৈরি করার প্রাথমিক কাজটি হবে এই শেখ হাসিনাকে বর্তমান সরকার যেন বিচার নিশ্চিত করে। আর আমার আরও একটি স্বপ্ন থাকবে যে ক্যাম্পাস, আমার এই ক্যাম্পাসে বিগত সময় ছাত্রলীগ যে ধরনের তাণ্ডবলীলা চালিয়েছে, ভবিষ্যতে কোনো ছাত্র সংগঠন যেন এরকম শিক্ষার্থীদের উপর আচরণ না করে, এটাই আমাদের শিক্ষা হবে। জি, হাসানুর রহমান, উর্মি, বিচার পাবেন? মামলা তো চলছে বললেন। 2020 সালে 21 সালে আমার এই বিচারটা নিয়ে অনেক চিন্তা ছিল যে আমি বিচার পাবো কিনা। ছোট ছিলাম, বয়স কম ছিল, জেদ কাজ করতো। কিন্তু আজকের দিনে শুধু এই বিচারটা তো আর লক্ষ্য না, তার জন্য রাজনীতি করছিও না। কারণ সুবর্ণচরে যে নারী একটা ভোট দেওয়ার কারণে গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য ধর্ষণের শিকার হয়েছে, এতগুলো মানুষের কাছ থেকে নির্যাতিত হয়েছে, তার কাছে আমার ত্যাগ কিছুই না দেশের প্রতি। তো আমরা তো প্রতিদিনের রাজপথের যোদ্ধা। জুলাই আন্দোলনে দেখেছি আশপাশে অনেক মানুষ মাথার মাঝখানে গুলি নিয়ে মরে যাচ্ছে, সেখানে আমার ত্যাগ কিছু না। তো বিচারটা শুধুমাত্র জিঘিংসা বা প্রতিহিংসা না, এখানে যেন একটা সিস্টেম গ্রো হয় নতুন বাংলাদেশে। আমি আশা রাখবো যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক, যেই সামনে আসুক, সবাই যেন একটা সিস্টেম গঠন করে যে রাজনীতিবিদরা যেন জনগণের ভক্ষক না হয়ে ওঠে। আমরা ছাত্র সংগঠনগুলো যেন গেস্ট রুম, তারপর ছাত্র নির্যাতন, টর্চার সেল তৈরি না করি, এবং নারীদের প্রতি যে নিপীড়ন বিভিন্ন সেক্টরে, সেটা প্রান্তিক থেকে শুরু করে এলিট পর্যন্ত, শিক্ষিত থেকে শুরু করে গার্মেন্টস কর্মী পর্যন্ত, কোনো সরকারি যেন সরকারের প্রভাবযুক্ত ব্যক্তিরা যেন নারী নির্যাতনকে রেড লাইন হিসাবে ধরে, যে এই রেড লাইন ক্রস করা যাবে না। নারীর উপর নিপীড়ন হলে তার প্রতিবাদ হবে, তার বিচার হতে হবে, এবং আওয়ামী লীগকে অবশ্যই তাদের কাজের জন্য অ্যাকাউন্টেবল করতে হবে। জি, ধন্যবাদ জান্নাতুল নওরিন উর্মি, ধন্যবাদ হাসানুর রহমান, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। ক্যারিয়ার করতে ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু মোহাম্মদ হাসানুর রহমান ও জান্নাতুল নওরিন উর্মির কেউই তাদের পড়াশোনা শেষ করতে পারেননি। কেবল ভিন্ন রাজনৈতিক মতাদর্শের হওয়ার কারণে তাদের উপর নির্মম নিপীড়ন চালায় হাসিনা বাহিনী। এমনকি বিশ্ববিদ্যালয় থেকেও তাদের করা হয় বহিষ্কার। অথচ একজন শিক্ষার্থীর দুঃসময় এই বিশ্ববিদ্যালয় কি পাশে দাঁড়ানোর কথা? আমাদের প্রত্যাশা 24 পরবর্তী বাংলাদেশে নিপীড়িত এই দুই শিক্ষার্থী তাদের যথাযোগ্য ক্ষতিপূরণ পাবেন। সেই সঙ্গে আওয়ামী আমলে প্রশাসন যে নগ্ন দলীয় প্রীতি দেখিয়েছে, সেখান থেকেও বেরিয়ে আসবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। সকল দল মতের সংমিশ্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে উঠবে মেধা ও সৃজনশীলতা বিকাশের উর্বর ভূমি।
প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।